sponsored by BTech Expert Hair Care Oil. ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের সৌজন্যে মিউজিক অনুষ্ঠানে। আজ আমি আপনাদের সঙ্গে আছি নিশীথ সূর্য, আর আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি বাংলা সিনেমার গানে একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন। 1984 সালে শিশু শিল্পী হিসেবে, আবার 2018 সালে শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী হিসেবে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি আমাদের সবার প্রিয়, আপনাদের সবার পরিচিত বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর। আপা, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদের শুভেচ্ছা। আপনি ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি মূলত আপনার মায়ের, আমরা নামটা দিয়ে শুরু করতে চাই আজকের আয়োজন। আপনার মা বাংলাদেশের একজন স্বনামধন্য কবি, গীতিকবি খসনুর। ওনাকে অনু নামে চিনে, ওনার নামে একটা সংগঠনও হয়েছিল, কবিতার সংগঠন। যারা কবিতা প্রেমী ওনাকে জানে, অনুপ্রাস নামে একটা চমৎকার একটা সংগঠন ওনার নামে। আবার আপনার বাবা নায়ক আলমগীর, নামই যথেষ্ট, তাই না? আর কোনো ভূমিকার প্রয়োজন নেই। তার সন্তান আপনি। এই যে আঁখি আলমগীর, ওনার সঙ্গে আপনার বাবা মায়ের যে নাম, এই নামটা কি আপনার জন্য এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো কিনা, এটা দিয়ে আমরা শুরু করতে চাই। প্রথম কথা হচ্ছে, ওনাদের সন্তান হিসেবে আমি অনেক গর্বিত। আমি যদি একেবারেই কিছু না করতাম, এরপরেও ওনাদের শুধুমাত্র ওনাদের সন্তান, এই পরিচয় আমার জন্য যথেষ্ট ছিল আমি মনে করি। এটাই একটা সৌভাগ্য। সব কিছুরই একটা ভালো দিক খারাপ দিক থাকে। হয়তো আমাদের থেকে এক্সপেকটেশনটাই বেশি থাকে, অডিয়েন্সের তুলনাটা বেশি করা হয়। একদিনেই হয়তো আমার থেকে আশা করেন যে আমি ঠিক একদিনেই আমার বাবা মাকে ছুঁতে পারবো, তো এগুলো আসলে অনেক কঠিন হয়ে যায়। আর যদি আপনি সুবিধার কথা বলেন, সেটা হচ্ছে যে মিডিয়ার পার্সন সবাই আমাকে চিনতেন, এবং আমি তার জন্য কাজ পাইনি এক্সট্রা, কিন্তু আদর পেয়েছি। আপা, আমরা যতটুকু জানি যে আপনার সার্টিফিকেট নেম হচ্ছে মাসুরা আলমগীর আঁখি। আপনার নামের শানে নজুল যদি জানতে চাই, আপনি কি বলবেন? আচ্ছা, শানে নজুল হচ্ছে, আমার নাম আঁখি ছিল না, আমার এই মাসুরা ওই নামটাই ছিল। আমার নাম পরে ডাকনাম আঁখি হিসাবে রাখা হয়, সেটা হচ্ছে যার হাত ধরে আমার বাবা চলচ্চিত্রে আসেন, শ্রদ্ধেয় আলমগীর কুমকুম আঙ্কেল, উনি আমার নামটা রাখেন আঁখি। আমাকে দেখে উনি নামটা রাখেন। সবার মোটামুটি এই প্রশ্নটা থাকে যে 1984 সালে ভাদ্যে সিনেমায় আপনি দারুণ তোখড় অভিনয় করলেন, আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, নাম ডাক হলো। তারপরেও আপনি কিন্তু সিনেমায় আর আসলেন না, আপনি চলে আসলেন সঙ্গীতে। এই সঙ্গীতে আসলেন কিভাবে? শুরুটা ছোটবেলা থেকেই ছিল আসলে। সেটা হচ্ছে আমি গান, আমরা একেবারে সিরিয়াসলি গান শেখা হতো, এবং বাসায় গানের টিচার ছিলেন। আমি, আমার বোন, আমরা গান শিখতাম। প্রফেশনালি যদি গানের কথা বলেন, সেটা লং স্টোরি, কারণ আনপ্ল্যান্ড দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেল, উনি আমাকে প্রথম ওনার চলচ্চিত্র বিদ্রোহী বধূ ছবিতে হঠাৎ করেই গান গাইবার প্রস্তাব দেন। আচ্ছা। আর ডুয়েট গান ছিল সাগর জাহান এবং আমার, সুরকার ছিলেন আনোয়ার জাহান নান্টু, গানটা লিখেছিলেন আমার মা, আর অভিনয় করছিলেন মৌসুমী আপা, বাপ্পারাজ ভাই। তো ওই বয়সে, অত কম বয়সে অত বড় একটা সুযোগ, বিশাল আয়োজন করে মহরত হয়েছিল, এভাবে মিডিয়াতে গান গাওয়া। তবে তারও আগে কিন্তু আমার একটু রেকর্ডিংয়ের প্র্যাকটিস হয়েছিল। জাহাঙ্গীর সাইদ একজন শিল্পী, উনি আমার মায়ের লেখা 12টা গানের একটা অ্যালবাম করে, যেটার মিউজিক ডিরেক্টর ছিল শওকত আলী এমন। আচ্ছা। সেও তখন তরুণ। সেই রেকর্ডিংয়ে আমরা যাই মায়ের সাথে, জাস্ট রেকর্ডিং দেখতে। তখন শওকত আলী এমন আমাকে জিজ্ঞেস করে যে, তখন তো পরিচয় নাই ওভাবে, আপনি কি গান করেন? মানে খুবই ছোট তখন, আমি মেবি 8-এ পড়ি। আচ্ছা। তখন আমার আম্মু বলে যে, না, আমার মেয়েরা তো গান শিখে, ও গান শিখে। বলে, না, উনি তো খুব ভালো। আচ্ছা, আপনি এই গানটা একটু ভয়েস দেন তো মাইক্রোফোনে গিয়ে। এই কিন্তু আমার ভয়েসটা টেস্ট হয় প্রথম। আচ্ছা। আর বিদ্রোহী বধূর গান হচ্ছে বুকে ধরে রাখবো, গানটা আমরা একটু যদি শুনি। হৃদয়ের মাঝে বাঁশি বাজে হলো ভালোবাসা, বুকে ধরে রাখবো ছবি
আপনার প্রথম যে ক্যাসেট ওটা আমরা সংগ্রহ করেছি। প্রথম কলি হয় না একজন সঙ্গীত শিল্পীর প্রথম ক্যাসেট, আমার কাছে মনে হয় যে প্রথম প্রেমের মতো সুন্দর, তাই না? এই ক্যাসেটের প্রথম সিডি মানে বাংলাদেশের নারী কণ্ঠশিল্পীদের মধ্যে প্রথম সিডি আঁখি আলমগীরের, তাই না? লন্ডনের একটা কোম্পানি, তাদের নামও সঙ্গীতা, সেটাও সঙ্গীতা। আচ্ছা। তো ওরা আমার থেকে পারমিশন নিয়ে ওরা সিডি আকারে তখন আচ্ছা এটা বের করে। তো এই ক্যাসেটের মানে এই ক্যাসেটের সিগনিফিক্যান্ট যদি কোনো গান নিয়ে আলাপ করতে চান। এই ক্যাসেটের অনেক জার্নিটাই আমার জন্য একদমই অন্যরকম ছিল, কারণ এই ক্যাসেটের রেকর্ডিং করতে গিয়ে আমি প্রথম বকা খাওয়া শুরু করলাম। আচ্ছা। গান গাইতে জানতাম কিন্তু এক্সপ্রেশন সহ গান গাওয়া সেটার আমার অত প্র্যাকটিস ছিল না, সেগুলো বা জড়তা ছিল। বকা দিলেন কে? সুরকার বা সঙ্গীত পরিচালক? অ্যালবামের সময় একটা দুর্ঘটনাও ঘটেছিল। আচ্ছা। সেটা হচ্ছে সমস্ত গান কোনো একটা বজ্রপাত বা আর্থিং এর কারণে সমস্ত গানের আমার ভয়েস চলে গিয়েছিল। তো ওই যে এত বকা টকা খেয়ে 12টা গান গাইলাম, আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনার যে মায়ের যে গান দুটো গাইলেন আপনি এই জায়গা থেকে, এটা কি বার্থ রাইটের মধ্য দিয়ে পেলেন নাকি না কিভাবে পেলেন? মানে না, বার্থ রাইট তো আমার অবশ্যই বাবা মায়ের জিনিসের উপরে, কিন্তু আমার গান আমি চয়েস করিনি। আম্মুর গান আম্মু দিয়েছিলেন সুরকারকে, উনি পছন্দ করে নিয়েছিলেন। আর এই ক্যাসেটে পুলক বন্দ্যোপাধ্যায় উপমহাদেশের বিখ্যাত গীতিকার, ওনারও গান আছে। এটা তো আমার মনে হচ্ছে যে বিশাল একটা ব্যাপার। এটা কি এর আগে কি কোনো লিখেছিলেন কারোর জন্য বাংলাদেশে? আমি জানি না, অ্যালবামে ওনার এটাই প্রথম গান বাংলাদেশের কোনো শিল্পীর জন্য। বিশাল বড় একটা পাওয়া। তো কিভাবে হলো গানটা আমি পাই? এটাও মনে করেন এটাও আমার পারিবারিক সুবিধা পেয়েছি এটার, এই গান পাওয়ার ক্ষেত্রে। আমার মা যেহেতু রাইটার, উনার পূর্ণেন্দু পত্রী, সুনীল গঙ্গোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়, ওনাদের সাথে আমার মায়ের একটা পরিচয় ছিল, এবং পূর্ণেন্দু পত্রী আমার মায়ের অনেক বইয়ের প্রচ্ছদ এঁকেছেন। আচ্ছা। সেই কথোপকথনের বিখ্যাত পূর্ণেন্দু পত্রী। তো সেই সূত্রে পুলক আঙ্কেলের থেকেও আমার মাই গান চেয়ে নিয়েছিলেন যে আমার মেয়ে যদি কখনো গান করে তাহলে কিন্তু আপনার গান থাকতে হবে, তো আপনি আমাকে কয়েকটা গান দিয়ে রাখবেন। ও তখন উনি আম্মুকে আমার জন্য 6টা গান দেন, যার মধ্যে 2টা গান আমি 2টা অ্যালবামে গেয়েছি, আর এখনও 4টা গান আমার কাছে ওনার প্যাডে, ওনার হাতের লেখা সংগ্রহে আছে। পরবর্তী অ্যালবামে ওনার আরেকটা গান আমি গেয়েছি, যেটা প্রণব আঙ্কেল সুর করেছেন। হোক না আমার শুধু এই দুটি আঁখি, স্বপ্নে রঙে রঙে তবুও তোমার হাজার হাজার ছবি আঁকি, হাজার হাজার ছবি আঁকি। বাহ বাহ, মানে যেমন কথা তেমন সুর, না? খুবই সুন্দর। গৌরী প্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, এই নামগুলো তো আসলে মানে কি বলবো যে শ্রদ্ধাঞ্জলির মানুষ ওনারা। ওনার গান আপনি গেয়েছেন, মানে চরম সৌভাগ্যের বিষয়। উনি গান শুনে কি বললেন আপনার? এটাও একটা মজার ব্যাপার যে যেদিন এই অ্যালবামটা রিলিজ হয় কাকতালীয়ভাবে, তখন উনি বাংলাদেশে ছিলেন, সস্ত্রীক কোনো একটা প্রোগ্রামে উনি এসেছিলেন। তখন ওটা জানতে পেরে আমার মা ফোন করে বলেন যে আজকে আখির অ্যালবামটা রিলিজ হয়েছে। আর সেদিনে আমার জন্মদিন ছিল 7ই জানুয়ারি। তো আমরা আম্মুর বাসায় আমরা মানে কেক টেক কাটবো ওরকম একটা সিচুয়েশন। তখন আম্মু বললেন যে দাদা আপনি আসেন, একসাথে কেক কাটবো, আর আপনাকে ক্যাসেটটা তো আপনাকে শুনতেই হবে। এই আপনার প্রথম ক্যাসেটে কিন্তু চারু ভাইয়ের একটা গান আছে, ওটা খুবই জনপ্রিয় হয়েছিল। দারুণ দারুণ একটা গান। ওই গানটা যে ঈদের সাথে যায় কিন্তু গানটা। প্রেম প্রীতি বুঝি না, ভালোবাসা জানি না, তোমায় বন্ধু আমি শুধু কাছে পেতে চাই, অন্তরে আর মানে না তুমি কি তা বোঝো না, এই জীবনে তোমায় ছাড়া প্রাণে বাঁচা দেয়, মনে দাগা দিয়া আমার ছাড়িয়া যাইও না দূরে চলিয়া, তুমি আমার জানের জান, আন্ধারে পূর্ণিমা চান, তোমায় ছাড়া বাঁচি না। আপনার দ্বিতীয় যে অ্যালবাম
হ্যাঁ যেটা খুবই সুপার হিট হয়েছিল, তাই না? ওটাও কিন্তু আমাদের কাছে আছে, আমরা দর্শকের জন্য দেখাতে চাই। এটার মধ্যে 2-3টা ভার্সন মনে আছে, আমি কভার দেখেছি নানাভাবে। প্রচ্ছদ চেঞ্জ হয়েছে, প্রচ্ছদ চেঞ্জ, প্রথমটা মনে এরকম না, না এটাই প্রথম, এটাই প্রথম, এটাই প্রথম। আর যখনই রিপ্রিন্ট হয়েছে আবার প্রচ্ছদ চেঞ্জ করেছে। ও আচ্ছা আচ্ছা। এই বিষের কাঁটা তো বিশেষ কিছু, কারণ আপনার সঙ্গীত জীবনের যদি আমরা বলি যে একটা যে ট্র্যাকে আপনি যাচ্ছিলেন ওই ট্র্যাক থেকে একটা ইউটার্ন দিল এটার মধ্যে দিয়ে, তো বিষের কাঁটা নিয়ে যদি কিছু বলেন। বিষের কাঁটার গল্প অনেক ইন্টারেস্টিং, কারণ আমি একটু ওই মানাম ভাই, সায়েম ভাই, খায়েম ভাই একটু ব্যান্ড স্টাইলের গান থেকে আমি কিন্তু বার হয়ে এই বিষের কাঁটায় ঢুকলাম। একেবারে চিরাচরিত আধুনিক গান, ফোক গান, এখানে কিন্তু আমার পরীক্ষামূলকভাবে আমাকে এখানে কাজ করতে দেওয়া হলো। এটা সঙ্গীতা থেকে সেলিম ভাই, উনি বললেন যে প্রণব ঘোষ আঙ্কেল এখন ভীষণ জনপ্রিয়, ওনাকে দিয়ে এবার আপনার অ্যালবাম করাবো। তো এই প্রণব আঙ্কেলকে যখন আমার কথাটা বলা হলো তখন বললেন না ও সিরিয়াস না, ও নায়িকা হবে, হ্যাঁ ওর পিছে শ্রম ব্যয় করা এটা একদমই মানে উনার মতো জাজমেন্টাল কথা বলছেন, সময়ের অপচয় হবে, ও তো নায়িকা হবে, সবার এটা একটা ধারণা ছিল, সত্য। সেটা উনারও দোষ নাই। তারপরে কোনো একটা অনুষ্ঠানে হয়তো ওনার সাথে তপন চৌধুরী দাদা, শ্রদ্ধেয় শিল্পী, ওনার সাথে কথা হয়েছিল, তখন তপন দা ওনাকে বলেছে যে ওমা আপনি আখির গান করেন, কারণ আখি তো ভালো গান করে আর ও গানই গাবে আমি জানি। ওইভাবেই আমার আঙ্কেলের সাথে পরিচয়, এবং ওখানেই বিষের কাঁটা টাইটেলের যে গানটা, সবই রোম্যান্টিক গান, আধুনিক গান ওরকম ছিল। এই বিষের কাঁটা গানটা একটু খুব চটুল ছিল, আর কথাটা কামরুজ্জামান কাজল ভাইয়ের লেখা। পিরিতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়ে, বিষের জ্বালায় ধরায় আগুন আমার সারা গায়ে, এই লিরিকটা নিয়ে আমার একটু সমস্যা ছিল। আচ্ছা, তো আমি বলছি আমি আঙ্কেল এই গানটা আমি গাবো না। কেন গাবি না? আঙ্কেল এই গানটা কেমন জানি আমার সাথে যায় না মনে হয়, এটা একটু কেমন না কথাগুলো, এটা ফিল্মে হলে ঠিক আছে, অ্যালবামের জন্য বিষের কাঁটা, পিরিতি বিষের কাঁটা আমার কাছে কেমন জানি এগুলা মনে হচ্ছে, এই গানটা মনে হয় আমার ভালো হবে না, দেখেন আমি এটা পারবো না। পরে যাই হোক বিষের কাঁটা গাইলাম, খুব মন খারাপ নিয়ে, দেখুন গায়কই খুব মন খারাপ, বিষের কাঁটা অরিজিনাল গাওয়াটা আমার মন খারাপ করে বিষের কাঁটা গাওয়া। তারপরে দেখলাম যখন অ্যালবাম বার হলো, আমার মনে হলো উমা আমাকে তো সবাই বিট্রে করলো, অ্যালবামের নামই বিষের কাঁটা, অ্যালবামের মেইন গানই বিষের কাঁটা। হ্যাঁ, তারপরে তবে অ্যালবামের আরেকটা গান ভীষণ হিট হয়েছিল, নদী বোঝে জোয়ার ভাটা চাঁদের আকর্ষণ, প্রথম গান যেটা, হ্যাঁ ভাংরা স্টাইলে একটা গান, সৌরভ হোসেনের, হ্যাঁ ভীষণ জনপ্রিয় হয়েছিল এই গানটা। কিরকম ছিল আপা একটু গানটা? নদী বোঝে জোয়ার ভাটা চাঁদের আকর্ষণ, বাঁশি বোঝে বাঁশরিয়া পাখি বোঝে বন, এরকম কিছু আমাদের মনে আছে, গানটা খুবই এই গানটা অনেক জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, বিষের কাঁটার প্রথম অ্যালবাম, যে আমি যখন রাস্তা ক্রস করতাম বা কোথাও যাচ্ছি বা কোনো মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি, তখন দেখতাম যে দোকানে দোকানে গানটা বাজছে। আচ্ছা, হ্যাঁ এই অ্যালবামটা বাজছে। কত সাল এটা? 97 এর শেষ বা 98 এর প্রথম দিকে, ঈদ রিলিজ ছিল এটা। তখন আমার কাছে মনে হলো যে ও মাই গড, মানে এই ফিলিংটা কিন্তু আপনাকে আমি বলতে পারবো না, এটা আমার অ্যালবাম বের হওয়ার চেয়েও বেশি এক্সাইটিং ছিল আমার জন্য, কারণ এটা হচ্ছে একটা রিকগনিশন। হ্যাঁ, কারণ আমি তো বুঝতে পারছি না, গান তো যাচ্ছে কিন্তু মানুষের কাছে মানুষের রিয়াকশন তো আমি জানি না। হ্যাঁ, এই যে ফার্স্ট রিকগনিশনটা, এটা আমাকে খুব হিট করেছিল। এবং এরপরে বিষের কাঁটা, তখন আব্দুল নূর তুষার হচ্ছে শুভেচ্ছা অনুষ্ঠানে আমাকে প্রথম বিষের কাঁটা আমি পারফর্ম করি, এবং আমি যে গানের সাথে যে আমি একজন পারফর্মার, এটাই কিন্তু প্রথম ওনার অনুষ্ঠানেই প্রকাশ হয়। ওনার অন্য অনুষ্ঠানেও আমি আগে গান করেছি তপনদার সাথে, সেটা প্রণব আঙ্কেলের সুর, বাট দ্যাট ওয়াজ জাস্ট ফর দি মানে ম্যাগাজিন প্রোগ্রাম। বাট এই বিষের কাঁটা হচ্ছে অ্যালবাম থেকে নিয়ে তুষার ভাইয়ের প্রোগ্রামে যখন এটা প্রচারিত হয়, এবং আমি মনে হয় প্রথম ওরকম মেয়েদের মধ্যে যে আমি গাইতে গাইতে নাচতে নাচতে অডিয়েন্সের মধ্যে চলে যাই, হ্যাঁ, এবং পুরো অডিয়েন্স দাঁড়িয়ে নাচা শুরু করে দেয়। এবং গানটা যেদিন প্রচার হয়, এরপর মানে ক্যাসেট ওনারা বিক্রি করে কুল পাচ্ছিল না। এই গানটা তো হওয়া উচিত, কিন্তু এই গানটা অডিয়েন্স অনেক শুনতে পায়, স্টিল আমি গাচ্ছি। ওরে পিরিতি বিষের কাঁটা বিঁধলো আমার পায়ে,
বিষের জ্বালা ধরায় আগুন আমার সারা গায়, বুকটা পড়ে খা খা করে প্রাণটা বুঝি যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা দায়, ও সে ওঝার দেখা পাওয়া দায়। বাহ বাহ বাহ। আমাদের প্রিয় আঁখি আলমগীরের 19টা অ্যালবাম রিলিজ Solo হয়েছে, album। সোলো অ্যালবাম। তো এই প্রসঙ্গটা তুলেছে এই কারণে যে সাধারণত শিল্পীদের মৌলিক গানের অ্যালবাম এতগুলো হয় না, এই জন্য আমাদের অনুষ্ঠানের তরফ থেকে আপনাকে আলাদা করে বাহবা দিচ্ছি যে Oh, thank you. মৌলিক গানকে আপনি এগিয়ে নিয়ে গেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। আপনার খুবই জনপ্রিয় অ্যালবাম সম্ভবত 2000-এর দিকে বা রিলিজ হয়েছিল, সেটাও আমাদের কাছে আছে। এখানে অনেকগুলো গান খুবই সুন্দর সুন্দর। আঁখি আলমগীর তোমার কাছে, তোমার কাছে, ইয়েস। এই ক্যাসেটে আপনার সেই খুবই তুখোড় জনপ্রিয় আর কি, মানে সবাই জানে, সবাই নাচে যে গানটা দিয়ে, জল পড়ে পাতা নড়ে। এই অ্যালবাম এটা 2000 সালে না, এটা তারও অনেক পরে বের পরে, হয়েছে। আচ্ছা। এটা সম্ভবত 2007-এ মানে বের ক্যাসেটের হয়েছে। একদম শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে সেটা বের হয়েছিল। শওকত আলী ইমনের 4টা গান আছে সুর করা, 4টা গানই আমি মনে করি যে ও মানে শওকত আলী ইমনের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, মানে সব কিছু মিলে এত চমৎকার মিউজিক, এত চমৎকার। আপনি যে গানগুলোর কথা বলছেন, জল পড়ে পাতা নড়েটা আমরা আলাদাভাবে রাখছি, বাকি 4টা গানের মধ্যে কি টুকটাক মানে 1-2 লাইন করে কি একটু আমি শোনানো যায়? দুই লাইন, আমার মায়ের লেখা যেটা টাইটেল ট্র্যাক, আচ্ছা, ইমনের সুর, এই গানটা যখন টিউন করো তখন আমাকে বলছিল এইটা যদি ভয়েস মানে না দিস, এটা কিন্তু আমি আজকে গেয়ে ফেলবো, গান কিন্তু আমার। হ্যাঁ, বলছে গান এত ভালো হয়েছে, এটার আমি তোকে দিব না, হ্যাঁ এত আচ্ছা, আচ্ছা। সুন্দর। তা আমি বলছি, আমি আজকে রাত্রে আসতেছি। কি করে বলি তোমায় যে কথা মনে আছে, সে কথা যায় না বলা, শুধু যে তোমার কাছে, তোমার কাছে, শুধু তোমার কাছে। আর কোন গানটা শোনাবেন এটাতে? রঙের ঘুড়িটা উড়িয়া উড়িয়া পুবালি বাতাসে ঘুরিয়া ঘুরিয়া, রঙের ঘুড়িটা উড়িয়া উড়িয়া পুবালি বাতাসে ঘুরিয়া ঘুরিয়া, খোঁজে মন তোমাকে সারাক্ষণ, হায় হায় খোঁজে মন তোমাকে সারাক্ষণ। দারুণ দারুণ দারুণ। এবার আমরা এক্সক্লুসিভ গানটা নিয়ে আলাপ করতে চাই, জল পড়ে পাতা নড়ে। আচ্ছা, এই গানটা আমরা যখন শুনলাম আমরা কনফিউজড হয়ে গেলাম। গানটা আমরা সিনেমাতেও আমরা পেলাম, কিন্তু আচ্ছা। সিনেমাতে যখন আপনার এই গানটা বাজলো, সিনেমাতে আপনার কণ্ঠ পেলাম না। আচ্ছা। এটার কোনো কাহিনী আছে কি? না, এটার কাহিনী আসলে বড় করলে বড়, আর বড় যেহেতু আমি কাহিনী বড় করতে পারি না, তো কাহিনী একদমই ছোট। সেটা হচ্ছে যে গানটা আসলে অ্যালবামের জন্যই করা, অ্যালবামেই গিয়েছে। পরবর্তীতে যখন এটা ফিল্মে ইমনের কাছে গানটা চাওয়া হয়, ওই মুহূর্তে আই ওয়াজ নট অ্যাভেলেবল। আর ওই সময় জাস্ট গানটা ডুয়েট আকারে আমার ভীষণ পছন্দের দুজন শিল্পী এটাতে ভয়েস দেন ফর ফিল্ম, এই আর কি, গল্প এতটুকুই। আর পরবর্তীতে অবশ্য ইমন অনেকবারই বলেছে যে না, গানটা আখির অ্যালবামের, আখির জন্যই করা, আখিরই গান, বাট পরে এটা ফিল্মে অন্যভাবে করা হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, জীবন্ত কিংবদন্তি উদিত নারায়ণের সঙ্গে আপনি গান করেছেন। হ্যাঁ, অ্যালবাম আছে, অ্যালবাম আছে আমাদের কাছে, কিন্তু সেই দুর্লভ উদিত নারায়ণের সঙ্গে আঁখি আলমগীরের সেই দুর্লভ সিডি, এটার ক্যাসেটও আছে, হ্যাঁ হ্যাঁ, সব আছে। দুর্দান্ত একটা ক্যাসেট ছিল। রাজেশ দার সুরে আপনি গানগুলো গেয়েছিলেন, চমৎকার সব গান, বিউটিফুল বিউটিফুল গান লিখেছিলেন দেলোয়ার আরজুদা শরফ, প্রদীপ সাহা। হ্যাঁ, আমার মায়েরও গান আছে, আপনার মায়ের গান আছে। এটা আসলে উদিত নারায়ণ তো কি হয়, উদিত নারায়ণ তো আমরা ভক্ত সবাই, তাই না? কি চমৎকার গায়ক উনার সঙ্গে গান কিভাবে সম্ভব? এটা তখন অনেকেই করছিলেন, যে ইন্ডিয়ান আর্টিস্টের সাথে একটা ডুয়েট অ্যালবাম। আমার মনে হয় ওই ট্রেন্ডের মধ্যেই আমি পড়ে গিয়েছিলাম
এবং একটা সুযোগও হয়ে গিয়েছিল যেহেতু উনি ঢাকা আসছিলেন কনসার্ট করতে, তো আচ্ছা। তার আগেই ওনার সাথে সেভাবে আমাদের টিম যোগাযোগ করেন যে এরকম বাংলাদেশি আর্টিস্ট ওনার সাথে এভাবে অ্যালবামের জন্য, এবং উনি সাথে সাথে রাজি হয়ে যান। ওনারা ভেরি প্রফেশনাল। ওনার সাথে কাজ করে আমি এক্সট্রিম প্রফেশনালিজম সম্বন্ধে আমার আইডিয়া হয়েছিল, যদিও আমি নিজেও ভীষণ প্রফেশনাল, বাট ওনারটা আরও কয়েক মাত্রা বেশি ছিল। তো উনি আমাদের সবার চেয়ে বেশি সিরিয়াস ছিলেন, এবং একটা লাইন যেহেতু বাংলা ওনার ভাষা না, আমরা বাংলা গানটাকে উনি হিন্দিতে লিখে লিখে নিচ্ছিলেন, এবং সেটার উচ্চারণের একটা ব্যাপার, দুই একটা শব্দ ছাড়া কেউ বলবে না যে উনি বাংলা ওনার ভাষা না। যখন উনি একটা টেক দিচ্ছে, টেকটা যদি ওকে না হয় কথার শব্দের কারণে, সাথে সাথে বলছে হ্যাঁ আমি আবার গেয়ে দিচ্ছি। এক লাইন এখন গাইলেন, পরের বার যে একই লাইন গাচ্ছেন অন্য এক্সপ্রেশন, তারপরের বার অন্য এক্সপ্রেশন, মানে কোত্থেকে তো এক্সপ্রেশন আসে। আমি বললাম এরপরে তো আমি ভয়েস দিব, আমি কিভাবে এটার সাথে মানে কোনোভাবেও এটার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব না, এবং তাল মিলিয়ে চলা সম্ভব না, কিন্তু তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে, যে চেষ্টাটা এটাই কিন্তু শিল্পীকে শেখায়। ওনার সাথে কোন গানটা আপনি গাবেন আজকে? আমাকে আর গান গাওয়াবেন না না, না, ঈদের অনুষ্ঠান আপা। আল্লাহ। এই গান এত ভালো লাগেনি আগে, ওই চাঁদ ছিল না দামি। এই গান এত ভালো লাগেনি আগে। যে বিষয়টা বলতে চাই যে সত্যের মৃত্যু নেই, এই সিনেমায় আপনি কিন্তু গান করেছিলেন। সালমান শাহের একদম শেষ সিনেমা হিসেবে আমরা দেখেছি। এই সিনেমার গানটা একটু আমরা শুনবো, তারপরে যদি একটু গল্প শোনান। সুখের আর এক নাম প্রেমের অসুখ, বুকের ভেতর শুধু করে ধুক ধুক করে পাগলামি। এই পাগল মন কাছে তোমাকে চাই সারাক্ষণ। সুখের আর এক নাম প্রেমের অসুখ, বুকের ভেতর শুধু করে। সালমান শাহের সাথে যদি আপনার জুটিটা হতো এরকম মনে হচ্ছিল গানটা। সালমান শাহ কিন্তু আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। তাই? হ্যাঁ, অনেক সিনেমায় না আমার অনেক আগে থেকে। আচ্ছা আচ্ছা। আমার আম্মুই কিন্তু ওর ছবি নিয়ে প্রথম সোহান আঙ্কেলকে দেয়। হ্যাঁ, আমরা শুনেছিলাম। হ্যাঁ। তো আপনাকে কি কখনো বলেনি যে যেহেতু বন্ধু বলো কোনো লং ড্রাইভে গিয়েছেন বা আপনাকে নায়িকা হওয়ার জন্য কোনো প্রস্তাব? না না না, ও তো উল্টা আমাকে খেপাইতো, আমি ওকে আরো খেপাইতাম। আমি বলতো তুই জীবনে কিচ্ছু করতে পারবি না, তুই মানে কোনো না। ও আবার আমাকে বলতো তোর কোনো গান জীবনও হবে না, তুই কেউ ডাকবে না। আমরা এগুলা করতাম, কে কাকে অফার দিব। এই বিষয়টা আনা উচিত বলে আমি মনে করি যে আপনি ছোট বয়সে শাবানার জন্য গান করলেন, ওনার লিপে গান গেল, তাই না? ছোট বয়সে না, মানে একটু বড় তখন। কন্যাদান সিনেমায়। কন্যাদান সিনেমায় মায়ের বুকে যেন চাঁদ নেমে এলো। গানটা কি দুলান হবে? মায়ের ছিল আর কি। আপনি যে সিনেমার মধ্য দিয়ে পুরস্কৃত হলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, এটা রুনা লায়লার কিংবদন্তি বললেও হবে না, ওনার নামের সাথে আসলে কোনো বিশেষণ যায় না। রুনা লায়লার সুরে আপনি গান করলেন, গাজী মাজহারুল আনোয়ারের কথায়, আর সিনেমার পরিচালক ছিলেন আপনার বাবা। ত্রয়ী মানে ছড়াছড়ি আর কি, কাকে রেখে কাকে বলবো। এই গানটা সিনেমার জন্য করা না, আর গানটা হচ্ছে রুনা আন্টি আমার জন্যই করেছিলেন। যে মানে রুনা আন্টি আমার রিদমিক গান শুনতে শুনতে খুব বিরক্ত হয়েছিলেন, তো বিরক্তি নিয়েই উনি একদিন আমাকে বললেন যে তুমি ক্লাসিক্যাল বেস গান কেন করো না। এটা আমাকে ক্লাসিক্যাল বেস গান কেউ দেয় না, এই কারণে ক্লাসিক্যাল বেস গান করি না। আর সত্যি কথা, আমাদের কমার্শিয়াল দিকটাও চিন্তা করতে হয়। যদি মনে হয় যে আচ্ছা আমি একটা কাউকে দিয়ে, কোনো একটা মিউজিক ডিরেক্টরকে দিয়ে একটা গান করাবো, মানে এটা আর্থিক লেনদেনের মাধ্যমেই হবে, তখন আমি কি চাইবো যে এই গানটা যেন জনপ্রিয় এমনভাবে হয় যে গানটার কারণে আমি আরো আমার কনসার্ট হবে, বুঝতে পারছেন? আর পুরোটা ব্যাপার হচ্ছে একটা কমার্শিয়াল একটা মনোভাব থেকে আসলে
গানগুলো করা হয়েছে। যেমন যখন জল পরে পাতানোরে হয়, আমি মনকে বলে দিয়েছিলাম যে আমি একদম ম্যাসিভ হিট গান চাই, মানে স্টেজ শো। আই ডোন্ট নো কি হবে, বাট আমার ওই গান ওরকম গান লাগবে। তো ওইটা মাথায় নিয়েই তখন ইমন গান করেছিল। তো ওই ইয়েতে আমি যখন একটা গান একটা মিউজিক ডিরেক্টরকে দিই, আমি কখনো বলিনি আমার জন্য একটা ক্লাসিক্যাল বেস গান করে দেন, এটা আমার মাথায় আসেনি। তো রুনা আন্টিকে যখন আমি বললাম যে আপনি করে দেন, তখন উনি আমার জন্য এই গানটা জাস্ট টিউন করেন গুনগুন করে। তো উনার জন্য, এবং আবার এটা বললাম যে একটু সহজ করে করেন, কারণ উনার ক্লাসিক্যাল বেস আর আমাদের ক্লাসিক্যাল বেস এক না, এক ঘরানার না, কোনো দিক থেকেও না। আমাদের ট্রেনিংটাই এরকম না, উনি যেভাবে ট্রেন্ড হয়েছেন, আর শুধু ট্রেনিংয়ের জন্য না, শি ইজ গড গিফটেড। তো উনি যখন উনার মতো করে গাইলেন, তখন আমি গান শুনে আমার হাত পা মানে ঠান্ডা হয়ে গেছে এবং আই ওয়াজ অলমোস্ট ক্রাইং। এবং আমি ওনাকে বলেছি যে আমি আসলে গানটা মানে মনে হয় গাইতে পারবো না, তখন উনি এটা ছেড়েই দেন যে হবে না আসলে। পরে গানটা উনি আব্বুকে শোনান, আব্বু ওনাকে কিছু ভালো খারাপ বলে নাই। দেন আব্বু নাকি 5-6 দিন পরে ওনাকে আন্টিকে বলেন যে আখের জন্য যে একটা গান টিউন করছিল এটা কি শেষ করছো? তখন আন্টি বলছে না, তোমরা কেউ কোনো ফিডব্যাক দাও নাই, সো আমি গান অন্তরাও আর টিউন করি নাই। বলছে না, মনে হয় গানটা আমার সিনেমার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিকোয়েন্সে অ্যাড করা যাবে সুন্দর। এই কিন্তু আমার মানে ব্যক্তিগত রিকোয়েস্টের গান আস্তে করে সিনেমায় ঢুকে গেল। এবং এই গানটা আমি এত প্র্যাকটিস করি, আমার জীবনে আমি কোনো গান এত সিরিয়াসলি নেই নাই। আমি কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেইনি। উনি আমাকে একটা গান দিয়েছে, এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল না, এটা আমার কাছে মানে আর মুক্তির পথ নাই। মানে আপনাকে শুলে চড়া ছাড়া আপনি এই রাস্তা মুক্তির যেহেতু আর পথ নেই, আমাকে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে, ওই কারণে আমি প্র্যাকটিসটা শুরু করি। হ্যাঁ, নো চ্যালেঞ্জ অর নাথিং। তারপরে তো ভয়েস দিলাম, খুব অল্প সময় গানটার ভয়েস টেক হয়ে গিয়েছে। মানে আমি তখনও ভাবছিলাম যে আমার ভয়েস মাইক্রোফোন জাস্ট মনিটর চেক চলতেছে আর কি, আরেকবার গাবো আরেকবার গাবো। তো তখন আব্বু দেখে এরকম করে, আর আন্টিকে তো আমি বলছি, আন্টি আপনি সরেন, আপনাকে দেখলে আমি গাইতে পারবো না। তুমি স্পিকারের পিছে গিয়ে বসে বসে মাইকে বলতেছে, হ্যাঁ আরেকবার গাও, এটা গাও, আচ্ছা তুমি চলে আসো। আমি ভাবছি শেষ, আর হবে না, আর হবে না। আর আন্টিকে আমি বলছি, আন্টি আমি না পারলে আপনি গেয়ে দিয়েন। আন্টি রেডি ছিল যে না হলে আন্টি গাবে। আমি গেলাম, দেখি সবাই বসে আছে, ইমন সাহা, আব্বু, আন্টি, কলকাতায় স্টুডিওতে রেকর্ডিস কি করতেছে। আমি বলছি আন্টি সরি, হয় নাই। বলে গান তো হয়ে গেছে। হ্যাঁ, আর তারপর রেকর্ড এসছে, বলে দিদি যা গাইলেন না, কি বলতেছে ওরা। হ্যাঁ বলে নিচে আপনার গলাটা যে খেলছে। আমি না কথাগুলো না আমার কাছে মনে হচ্ছে যে মানে গলা খেলছে, বলে কাজগুলো না কাচের মতো, মানে কি যে গায়ে। আন্টি আমার সাথে কি, আমার আন্টি বলছে ন্যাশনাল অ্যাওয়ার্ড মাস্ট। ওরে বাবা, আমি বলছি ন্যাশনাল অ্যাওয়ার্ড? মানে আমি যখন ছোটবেলা অভিনয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, তখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড কি সেটা জানতামই না। আর গানে আমি কখনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো সেই আশাও আমি করি নাই। কিন্তু দেখেন, গানে আমি ঠিকই অ্যাওয়ার্ডটা পেলাম আল্লাহর বিশেষ রহমতে, এবং আন্টির গানেই পেলাম। আন্টিও অ্যাওয়ার্ড পেল শ্রেষ্ঠ সুরকার হিসাবে। এটা একটা আশ্চর্য ব্যাপার না? মানে এত বড় একজন কিংবদন্তি গানের শিল্পী, উনি সুর করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইলেন, এবং ওয়েল ডিজার্ভিং। গল্প কথার ওই কল্পনাকে, হ্যাঁ। ওনার সাথে আপনার যে সম্পর্ক, একজন সত্যিকারের শিল্পী বলেই ওনার সাথে যে একটা মধুর সম্পর্ক আপনার হয়েছে, আপনার সেটা উনিও আপনাকে আগলে রাখেন, আপনি ওনাকে আগলে রাখেন, উনি আপনাকে বন্ধু ডাকেন, তাই না? আমরা নানাভাবে দেখেছি। এইটার আসলে কি, মানে কোন মন্ত্র বলে, এটা কিভাবে সম্ভব হলো আসলে? আপনি সুন্দরভাবে প্রশ্নটা করেছেন, আমি আপনাকে ব্যাখ্যা করব অল্প করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এটার এক্সপ্লেনেশন জানতে চায়। এটার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে আসলে নাই, বা আমার দিতে হবে এমন কোনো কথাও নাই। ব্যাপারটা আমার কাছে খুব সহজ, ইকুয়েশনটা খুব সহজ। একটা মানুষ, উনি আমাদের ফ্যামিলি মেম্বার, আমি ওনার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে?
এটাকে এত কমপ্লিকেট করার কিছু নাই। হ্যাঁ, আমরা কেউ পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো না। হ্যাঁ, তিক্ততা নিয়ে, হিংসা নিয়ে, ক্ষোভ নিয়ে, রাগ নিয়ে আমারও কোনো ভালো হবে না, উনিও শান্তি পাবেন না, আমিও শান্তি পাবো না, এবং আমার বাবাও শান্তি পাবেন না। বেটার জিনিসটা খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু খুবই এটা মানে পৃথিবীর নতুন প্রথম একটা ঘটনা তা কিন্তু না। তো রুনা আন্টি, যদি ওনাকে আমি আন্টি ডাকছি, কিন্তু ওনাকে উনি সম্মানীয়। প্রথমে আমার কাছে শিল্পী হিসাবে যে শিল্পীর যে সম্মান সেটা, হ্যাঁ, এবং তারপরে উনি মাতৃসম, মায়ের মতো একজন মহিলা, সম্পর্কে মা। তো সেই শ্রদ্ধা তো ওনাকে আমার দিতে হবে। হ্যাঁ, এখানে এত কমপ্লিকেট করার কিছু নাই। তার জন্য আপনার অডিয়েন্স কারো কাছে যদি আমাকে লোভী মনে হয়, যা মনে হয় আমি নাকি গান গাওয়ার জন্য নাকি মানে প্রফেশনাল রিজনে নাকি সম্পর্কটা সুন্দর, তাহলে আপনারা ভুল করছেন। কারণ আমি আমার জীবনের অনেক বছর পেরিয়ে যাওয়ার পরে আমি ওনার গান করেছি। তো এখন আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা আউটসাইডার, আমরা যারা দেখছি, অনেকের মধ্যেই এই সম্পর্কটা না ভালো লাগছে। মানে এই যে মধুর একটা সম্পর্ক আপনার সাথে ওনার যে সম্পর্ক, এটা সম্পূর্ণ আপনার তাহলে সুন্দর মন মানসিকতার প্রতিফলন। আপনার ভালো লাগলে আমার মনে হচ্ছে যে আপনি যে একজন চমৎকার শিল্পী এবং রুনা লায়লা উনি যে একজন চমৎকার শিল্পী, এই যে শিল্পী সত্তা, হ্যাঁ শিল্পী সত্তা, এই শিল্পী সত্তার জন্য এরকম একটা সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই। আমি সেটা মনে করি এটাও একটা অনেক বড় প্রভাব ফেলেছে আসলে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপা, সত্যি কথা আপনার সাথে আমার আড্ডা দিয়ে ভালো লেগেছে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লেগেছে। আপনি অনেক কিছু মানে রিসার্চ করে বসেছেন। সবচেয়ে ভালো লাগছে আমার অ্যালবামগুলো দেখতে। সবগুলো, হ্যাঁ, চেষ্টা করেছি। সঙ্গীত শিল্পীর বাইরেও একজন শিল্পী সত্তার সাথে বসার একটা আনন্দ আছে, ওই আনন্দটুকু আমি পেয়েছি। তো আমি আপনার সঙ্গীতের এবং জীবনের দীর্ঘায়ু কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি এটিএনকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটা খুব সুন্দর মিনিংফুল একটা আয়োজনে আমাকে আড্ডায় ডাকার জন্য। সেই সাথে যারা ঈদের এই অনুষ্ঠানটি দর্শক যারা দেখছেন তাদেরকে আমি অনেক অনেক ঈদ মোবারক জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আর সবাইকে অনুরোধ করছি যে বেশি বেশি করে বাংলা গান শুনবেন, আমার গান শুনবেন, সব সময় তাহলে মন ভালো থাকবে, নেগেটিভিটি থেকে সব দূরে থাকবে। সত্য। আপা, আপনার জন্য কিন্তু ঈদ উপহার আছে। আমাদের স্পন্সর্ড বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের সৌজন্যে আপনাকে এই ঈদ উপহার। থ্যাংক ইউ। পদংশনে মারিয়া আমায় ওঝা হো কেমনে, নিশীথে আইসো ফুল বনে, তোমার মালকা বানু দিন কোনে, জল পড়ে পাতা নড়ে, তোমার কথা মনে পড়ে। সর্পদংশনে মারিয়া আমায় ওঝা হো কেমনে, নিশীথে আইসো ফুল বনে, তোমার মালকা বানু দিন গনে, নিশীথে আইসো ফুল বনে, তোমার মালকা বানু দিন গনে। Sponsored by BTech Expert Hair Care Oil.